কর্ণাটকের চিকমেঙ্গালুরু বলে একটা ছোট্ট জেলা আছে এবং সেই জেলাতে কোদুর বলে একটা জায়গা আছে। সেই কোদুরের পুলিশ এখন পুরো প্রিপারেশন নিচ্ছে। প্রিপারেশন কিসের জন্য? তারা যাবে বেঙ্গালুরু। প্রায় 4 থেকে 4.5 ঘন্টার একটা ড্রাইভ করতে হবে অ্যান্ড সেইখানে গিয়ে তাদের এক ক্রিমিনালকে ধরতে হবে, যে ক্রিমিনাল তাদের কেসের এক মূল অভিযুক্ত। তাদের কেসকে 100% সলভ করতে একমাত্র এই ব্যক্তি পারবে। তো সেই ব্যক্তির কল লোকেশন ট্রেস করে দেখা গেছে সে বেঙ্গালুরু রাজেশ্বরী যে এরিয়া আছে সেইখানে একটা লোকেশানে থাকে। পুলিশ রেডি হয়ে বেরিয়েছে। ঠিক সকাল সকাল নাগাদ 23শে ফেব্রুয়ারি 2020 সেই অভিযুক্ত বা সাসপেক্টের বাড়ির সামনে কোদুর পুলিশকে দাঁড়ায়। কিন্তু কোদুর পুলিশ গাড়ি থামিয়েই অবাক হয়ে যায়। এ তো বাড়ির সামনে এই ভোর 3টে কি 4টে বাজে, এই সময় এত লোকজন কেন? যত সে কাছে যায় লোকজনের সংখ্যা আরও বাড়তে থাকে। এবার পুলিশের নজর পড়ে সেইখানে শুধু তারা পুলিশ নেই, আরও অন্য কোনো পুলিশ আছে। পুলিশ দেখেই বুঝতে পারে নিশ্চয়ই এখানে লোকাল পুলিশও এসেছে, এখানে কোনো একটা গ্যাঞ্জামের ব্যাপার হয়েছে। এবার কোদুর পুলিশ সোজা সেই লোকাল পুলিশ রাজেশ্বরী যে এলাকা আছে সেখানকার যে পুলিশ স্টেশন আছে সেই সব পুলিশের সাথে কথা বলতে। তারা যখন বলে যে তারা এখন এখানে কেন এসেছে, তখন সেই লোকাল পুলিশ বলে যে আপনারা যার খোঁজে এসেছিলেন তার নাম হর্ষিতা, সে নিজেকে শেষ করে দিয়েছে। তার হাজব্যান্ড যখন মাঝরাতে ডিউটি থেকে বাড়ি এসে যখন দরজা বারবার নক করে, তার ওয়াইফ যখন না খোলে, তখন সে জানলা দিয়ে দেখে তার ওয়াইফের এই অবস্থা। তখন সে প্রতিবেশীদের ডেকে আনে অ্যান্ড তারপর আমাদেরকেও ডাকা হয়। আমরা এই মুহূর্তে এই সিচুয়েশনটা এক্সামিন করছি। রাজেশ্বরী এলাকার যে লোকাল পুলিশ আছে তারা ভিতরে গিয়ে প্রচুর সার্চ করে দেখতে পায় সেই হর্ষিতা যাকে কোদুর পুলিশ খুঁজতে এসেছিল তার একটা হ্যান্ড রিটেন নোট পাওয়া যায় এবং সেখানে সে ক্লিয়ারলি লিখে গেছে, আমি নিজেকে শেষ করলাম এবং এর জন্য একমাত্র আমার স্বামীই দায়ী। এরপর সেখানকার যে লোকাল পুলিশ আছে তার হাজব্যান্ডকে অ্যারেস্ট করে সোজায় থানায় নিয়ে যায়। এই সমস্ত কিছু হয়তো আপনারা হঠাৎ করে বুঝতে পারছেন না যে কোথায় চিকমেঙ্গালুরু, সেখানকার এক পুলিশ স্টেশন কোদুর, সেইখান থেকে সোজা বেঙ্গালুরু চলে গেলাম। কি হচ্ছে, কাকে খুঁজছে, কেন খুঁজছে, এই সমস্ত কিছু জানতে গেলে আপনাদের 17 তারিখ যেতে হবে। 17 তারিখ ঠিক 8টা কি 8:30 বাজে, বেশ রাত হয়ে গেছে। একটা পশ এরিয়া থেকে একটা কল আসে, সেইখানে একটা ডাকাতি হয়েছে। পুলিশ হন্তদন্ত হয়ে সেইখানে পৌঁছায়। পুলিশ দেখে ডাকাতি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। একজন বসে প্রচণ্ড কান্নাকাটি করছে। পুলিশ দেখেই বুঝতে পারে নিশ্চয়ই এই ঘরের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেছে, সেই কারণে হয়তো কান্নাকাটি করছে, বা বাড়ি থেকে অনেক কিছু মালপত্র হয়তো লুট গেছে, সেই কারণে বাড়ির মালিক কাঁদছে। পুলিশ বাড়ির ভিতরে ঢোকা মাত্রই একদম যেখানে পার্কিং লট আছে সেই জায়গায় দেখতে পায় যে একটা মহিলার দেহ পড়ে আছে। প্রতিবেশীদের জিজ্ঞাসা করার পর বুঝতে পারে যে ব্যক্তি কাঁদছে সেই ব্যক্তির ওয়াইফই মৃত অবস্থায় ওখানে পড়ে আছে। পুলিশ ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে গিয়ে দেখে যে পুরো ঘর লণ্ডভণ্ড করে ফেলা হয়েছে। পুলিশ একদম প্রথম দেখাতেই বুঝতে পারে এটা নিশ্চয়ই একটা ডাকাতির ঘটনা আছে। সমস্ত প্রতিবেশীর কাছ থেকে সমস্ত ডেটা কালেকশন করে তদন্তে যা যা দরকার আছে, বডিটাকে ওখান থেকে রিকভার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। এবার পুলিশের মেইন কাজ হচ্ছে এইখানে যে ভিকটিমের হাজব্যান্ড আছে যার নাম হচ্ছে ক্রিস রেভান্থ, তিনি একজন ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার, তাকে কোশ্চেনিং করা। তার কারণ পুরো ঘরের যে ব্যাপারটা হয়েছে, কখন সে বাড়ি থেকে বেরিয়েছে, তার ওয়াইফ কি করে, সেই সমস্ত কিছু ব্যাপারে একদম ক্লিয়ারলি কিন্তু এই ডাক্তার রেভান্থই বলতে পারবে, এছাড়া অন্য কেউ পারবে না। প্রতিবেশীরা বলে যে এই বাড়িতে যে ডাকাতি হয়েছে সেই জিনিসটা আমরা বুঝতেই পারিনি, কোনো আওয়াজই পাইনি, এবং এই জায়গাটা এমন জায়গা না যে কোনো মেইন রোডের পাশে যে চারিদিকে আওয়াজ কোলাহল আছে, এটা একটা পশ এরিয়া, এখানে সেমন কেউ একটা আসে না, তাহলে এই রকম ঘটনা ঘটে। তো পুলিশের মনে অনেক কনফিউশন তৈরি হচ্ছে। পুলিশ রেভান্থকে কোশ্চেনিং করতে চায়, কিন্তু রেভান্থ তো পুরো কেঁদে ভাসিয়ে দিচ্ছে, মানে সে কোনোভাবেই কথা বলার জায়গাতেই নেই। কিন্তু পুলিশ অনেক কষ্ট করে তার সাথে একটু কথা বলতে পারে এবং সেই কথা মোতাবেক পুলিশ এটা জানতে পারে যে দুপুরবেলা
সে তার ছেলেকে বাড়িতে নিয়ে আসে, খানিকক্ষণ সেখানে থাকে, দেন সে তার চেম্বারে তার বাচ্চাকে নিয়ে চলে যায়। অ্যান্ড চেম্বার থেকে সে যখন 8:30টার সময় ফেরত আসে তখন সে দেখে যে বাড়ির সামনেটা পুরো অন্ধকার, আলো জ্বালানো। অন্যান্য দিন বাড়ির সামনে আলো জ্বালানো। সে সাইড করে গিয়ে বাড়ির যে পার্কিং লটের লাইটটা আছে সেটা জ্বালায়। তাদের গাড়ি ওইখানে ছিল না, সেই গাড়িটা তো সে নিয়ে গেছিল। এবার সে গাড়িটা ঢোকাবে, কিন্তু সেই সময় তার নজর পড়ে পার্কিংয়ের পাশেই যে ফ্লোর ম্যাট আছে না, সেই ফ্লোর ম্যাটে কিছু একটা জড়ানো যেন আছে, কেউ যেন ঘুমিয়ে আছে, মানে একটা লম্বা শরীর মতো মনে হচ্ছে। সে আস্তেই করে গিয়ে সেই জায়গাটা যখন একটু টান মারে, ফ্লোর ম্যাটটা খুলে আসে অ্যান্ড সে সামনে দেখে যে তার ওয়াইফের ডেড বডি ওখানে পড়ে আছে, গলায় একটা আঘাতের দাগ, চারিদিকে প্রচুর রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এমতো অবস্থায় সে তার বাচ্চাকে গাড়িতে রেখেই বাড়ির ভিতরে যায়। দরজাটা ফাঁক করেই সে দেখতে পায় বাড়ির চারিদিকে যত যা জিনিসপত্র ছিল, ভিতরে আলমারি, শোকেস সমস্ত কিছু লণ্ডভণ্ড করে ফেলেছে ডাকাতরা। এবং সে তখনই আলমারি খুলে খুলেই দেখে যে তাদের যে ক্যাশ টাকা ছিল, তার যে গয়নাপত্র ছিল, সেগুলো ঠিক আছে কি নেই। ডক্টর রেভেন দেখতে পায় সেগুলো সমস্ত হাপিস হয়ে গেছে। সে যখন বেরিয়ে আসছে, বেরিয়ে এসে তার ওয়াইফের দিকে যখন সে নজর দিচ্ছে, তার ওয়াইফের যে কানের ছিল, নাকের ছিল, গলার ছিল, সেই সমস্ত কিছুই গায়েব। এবার ডক্টর রেভেন প্রতিবেশীদের চিৎকার করে ডাকে, প্রতিবেশীরা আসে। সেই মুহূর্তে প্রতিবেশীদের মধ্যেই কেউ একজন পুলিশকে ফোন করে, পুলিশ আসে। পুলিশ এসে পুরো ব্যাপারটা দেখে রেভেন্তের সাথে কথা বলে বডিটাকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ ওয়েট করতে থাকে এই রেভেন্তের সাথে পুরো ডিটেলসে কখন কথা বলা যায়। রেভেন্থ ফ্যামিলি একটা হ্যাপি ফ্যামিলি ছিল, পাড়া প্রতিবেশীরা তাকে মোটামুটি চিনত। এই ক্রিস রেভেন্থ অ্যাকচুয়ালি তামিলনাড়ুর লোক। তামিলনাড়ু থেকে সে ডাক্তারি পড়াশুনো পাস আউট করে সে সোজা কর্ণাটকের চিকম্যাঙ্গালুর এই জায়গায় চলে আসে। সেইখানে বাড়ির থেকে খানিকটা দূরেই সে একটা চেম্বার খোলে এবং সেখানে সে প্রাইভেট প্র্যাকটিস করতে শুরু করে। তার ওয়াইফের নাম হচ্ছে কবিতা বিন্দু, সে হচ্ছে একজন হাউসওয়াইফ। এদের দুটো বাচ্চা আছে, একটা 5 বছরের ছেলে আছে এবং একটা ফুটতে 6 মাসের কন্যা সন্তান আছে। এবং এই সমস্ত কিছুর মধ্যেই তাদের কোনো কিছু অভাব ছিল না, সমস্ত কিছু ঠিকঠাক থাকলেও 17ই ফেব্রুয়ারি 2020 এই দিনটা তাদের জীবনে একটা অন্ধকার দিন হয়ে গেছিল। পুলিশ এখানে আবার আসে। পুলিশ এসে ওই ঘরটাকে আরও তদন্ত করে দেখে যে কোথাও কি কোনো ফিঙ্গারপ্রিন্ট, কোনো ডিএনএ, কোনো পায়ের ছাপ কিছু কি পাওয়া যায়। তখন পুলিশ কিচ্ছু পায় না, পুলিশের হাতে কিছু আসে না। এবার পুলিশ নেক্সট টার্গেট করে যে এই যে রেভেন্থের কল ডিটেলস আছে, এই যে কবিতার কল ডিটেলস আছে, সেইগুলো তারা দেখবে। তার সাথে সাথে এখানে যে সিসিটিভি ক্যামেরা আছে সেটাও দেখবে। তারা প্রতিবেশীর কাছ থেকে জানার চেষ্টা করে এই রেভেন্থ ফ্যামিলির কোনো কি শত্রু আছে। প্রতিবেশীরা এই অ্যান্সারটা খুব একটা ভালোভাবে দিতে পারেনি। এর ঠিক পরের দিনই ময়নাতদন্তের রিপোর্ট চলে আসে। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় যে এই যে কবিতার মৃত্যু হয়েছে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য। তার রক্তক্ষরণটা মেনলি হয়েছে তার যে গলায় কাটা দাগ আছে সেই কারণে। কিন্তু এইখানে আর একটা জিনিস স্পেশাল ছিল, সেটা কি, এই কবিতার পেটের কাছে দুটো ইঞ্জেকশনের দাগ ছিল। তার মানে কি এই কবিতা কি কোনোভাবে ডায়াবেটিক ছিল? ময়নাতদন্তের রিপোর্টে বেরিয়ে আসছে না সে ডায়াবেটিক ছিল না, তার মানে সে ইনসুলিন নিত না। তাহলে ওই ইঞ্জেকশনের দাগটা কিছু ইন ডিটেল ময়নাতদন্তের রিপোর্টে একটা জিনিস দেখা যায় যে তাকে মারার কিছুক্ষণ আগে তার শরীরে 2বার অ্যানেস্থেশিয়া, মানে অপারেশন করার আগে একটা রোগীকে অজ্ঞান করার জন্য যে ওষুধটা দেওয়া হয় সেটাকে অ্যানেস্থেশিয়া বলে, সেই অ্যানেস্থেশিয়া দেওয়া হচ্ছে, যার ফলে এই কবিতা অজ্ঞান হয়ে যায় এবং অজ্ঞান হওয়ার পরেই তার গলাটা ওইভাবে কাটা হয়। তার মৃত্যুর সময় ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় যে বিকেল 4টে থেকে 4:30-র মধ্যে তাকে মারা হয়েছে। পুলিশ এতদিনে সিসিটিভি বার করে নিয়েছে এবং সেই সিসিটিভির ফুটেজে তারা একটা জিনিস দেখতে পায়, ঠিক 2:30 এরকম নাগাদ এই রেভেন্থ তার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে এবং স্কুল থেকে নিয়ে এসে খানিকক্ষণ সে ভিতরে যায়, থাকার পর সে আবার তার ছেলেকে নিয়ে সোজা ক্লিনিকে চলে যায় অ্যান্ড দেন ঠিক 8:30টার সময় সে বাড়িতে ফেরত আসে। 21শে ফেব্রুয়ারি পুলিশ এই রেভেন্থকে থানাতে ডাকে। থানাতে ডেকে তাকে নানান রকম কোশ্চেনিং করতে থাকে অ্যান্ড কোশ্চেন করতে করতে পুলিশ বলে যে আচ্ছা একটা জিনিস বলুন তো,
আপনার বাড়ি থেকে আনুমানিক কত টাকার গয়না পয়সা বা ক্যাশ গায়েব হয়েছে? তখন এই রেভেন্থ বলে, যেটুকু আইডিয়া করতে পারছি মোটামুটি ধরে নিন 4 লাখের কাছাকাছি। আচ্ছা, এরপর যখন তাকে আবার সমস্ত কিছু ডিসক্রাইব করতে বলা হয়, সে আবার ভালো করে ডিসক্রাইব করে। এই ডিসক্রাইব করার সময় সে একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস মেনশন করে, সেটা হচ্ছে যে এই কবিতার মৃত্যু কখন হয়েছে তার একটা গেস সে লাগায়। সে বলে যে আমি ঠিক 6:30টার সময় কবিতাকে ফোন করেছিলাম, কবিতার সাথে আমার ভালো মতনই কথা হয়েছে, তার মানে 6:30টার আগে পর্যন্ত তার ভালো অবস্থায় ছিল, তার সাথে কোনো কিছুই হয়নি। এবং 8:30টার সময় আমি বাড়ি আসি। এই যে মাঝে 2 ঘন্টা, এই 2 ঘন্টাতেই নিশ্চয়ই এই কবিতার সাথে কিছু না কিছু হয়েছে। এইবার পুলিশের মনে একটা খটকা লাগে, তার কারণ বেসিক যে ময়না তদন্তের রিপোর্ট আছে সেই রিপোর্টে একটা জিনিস ক্লিয়ার কাট লেখাই আছে যে এই কবিতার মৃত্যু মোস্ট প্রবাবলি 4টে থেকে 4:30টার মধ্যে হয়েছে। এইদিকে তার হাজব্যান্ড ক্রিস রেভান্থ বলছে যে তার ওয়াইফের মৃত্যু হয়তো 6:30 থেকে 8:30টার মধ্যে হয়েছে। তার কারণ কি, তার ওয়াইফের সাথে সে 6:30টার সময় কথা বলেছে। এবার এইখানে তো পুলিশের মাথায় একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, কিন্তু সেটা তারা রেভেন্থকে খুব একটা বুঝতে দেয়নি। তারা বলে যে ঠিক আছে, আজকের জন্য এইটুকুই তদন্ত থাকলো, কালকে আপনি আরেকবার আসবেন, আরও কিছু কোশ্চেনিং করার আছে। তো রেভেন্থ বলে ঠিক আছে, আমি কালকে আসবো। 21শে ফেব্রুয়ারি এই ক্রিস রেভান্থের সাথে পুলিশ তদন্ত করার পর তাকে আবার 22শে ফেব্রুয়ারি আসতে বলে। কিন্তু 22শে ফেব্রুয়ারি সকাল গড়িয়ে দুপুর হয়, দুপুর গড়িয়ে সন্ধে হয়ে যায়, ক্রিস রেভান্থ আসেনি। পুলিশ না এবার মনে মনে একটু সন্দেহ করতে থাকে, তাহলে এই ক্রিস রেভান্থ কি তার ওয়াইফকে মেরেছে? একদিকে সে তো ডাক্তার ছিল, তারপর যে মৃত্যুর টাইমিংটা ময়না তদন্তে বলা হয়েছে তার সাথে কন্ট্রাডিক্ট করছে। এই ক্রিস রেভান্থের যে মৃত্যুর সময় বলে সে একটা গেস করেছে, সেটা তার সাথে সাথে একটা অ্যানেস্থেশিয়া তার ওয়াইফ কবিতাকে দেওয়া হয়েছিল। যেহেতু ক্রিস রেভান্থ ডাক্তার, সেহেতু তার কাছে অ্যানেস্থেশিয়া সহজেই পাওয়া যাবে। তো এই তাহলে কিলার হবে। এই সমস্ত জিনিস যখন তদন্তকারী পুলিশ অফিসাররা ভাবছে, সেই সন্ধ্যের মোমেন্টে হঠাৎই একটা অজানা নাম্বার থেকে পুলিশের কাছে ফোন আসে। তারপর থেকে বলা হয় যে রেলগেটের কাছে একটা লাশ পাওয়া গেছে। পুলিশ হন্তদন্ত হয়ে যায়। সেইখানে গিয়ে যখন তারা লাশটাকে রিকভার করছে, তখন লাশের ফেস দেখে পুলিশ ক্লিয়ারলি চিনতে পেরে যায় সেই লাশটা আর কারোর লাশ না, সেই লাশটা হচ্ছে ডাক্তার রেভান্থের লাশ, যে হচ্ছে কবিতার হাজব্যান্ড। তার মানে কবিতাও এখন নেই, তার হাজব্যান্ড রেভান্থও এখন নেই, কিন্তু ছোট ছোট ফুটফুটে 2টো বাচ্চা তারা এখনও রয়ে গেছে, তারা অ্যাকচুয়ালি অনাথ হয়ে গেল। যাই হোক, পুলিশ বডিটাকে রিকভার করে সোজা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। অ্যান্ড এবার তাদের কাছে আরও একটা ইনভেস্টিগেশন চলে আসে। পুলিশ ওই রেলগেটে যত প্রত্যক্ষদর্শী ছিল তাদেরকে এক এক করে জিজ্ঞাসাবাদ করে। সেই জিজ্ঞাসাবাদের মধ্যে বেশিরভাগ প্রত্যক্ষদর্শী একটা কথা বলে যে রেলগেট পড়েছিল, ট্রেন আসবে, সিগন্যাল হয়ে গেছিল। সে একটা গাড়ি ছিল, গাড়িটাকে স্টপ করে দাঁড়িয়ে সোজা রেল লাইনের দিকে এগোতে থাকে। দেন যখন ট্রেনটা আসে ঠিক সেটার সামনে সে ঝাঁপ দেয় এবং ক্লিয়ারলি দেখেই বোঝা যায় যে সে নিজেকে ইচ্ছা করে শেষ করছে। পুলিশ তাদের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে চারিদিক দেখে যে কোথাও কি কোনো নোট এই ডাক্তার রেভেন্থ ছেড়ে গেছে। তার চেম্বারে যায়, সেখানেও কি কোনো নোট আছে, সেই সমস্ত কিছু দেখে। আচ্ছা, ডাক্তার রেভেন্থের কোনোভাবে কোনো কি অ্যাফেয়ার ছিল, সেই দিকটাও তারা চেক করে। এবার এর মাঝে পুলিশ সমস্ত দিক চেক করে ইন দ্য লাস্ট একটা জায়গায় আসে। সেটা কি, এই রেভেন্থের লাস্ট কল কাকে ছিল সেটা তারা দেখে। সেটা দেখে যে একটা নাম্বার, সেই নাম্বারে এই ডাক্তার রেভেন্থ কিন্তু একাধিকবার কথা বলেছে। আগে সেই নাম্বারের লোকেশানে এই রেভেন্থের নাম্বারও ছিল। সমস্ত কিছু দেখার পর সেই নাম্বারে এই কাদুর পুলিশ ফোন করে। ফোনটা বেজে যায়, কেউ রিসিভ করেনি। আর পুলিশ ভাবে নিশ্চয়ই পুলিশের নাম্বার দেখে সেই নাম্বার থেকে কল ব্যাক হবে, কিন্তু কয়েক ঘন্টা কেটে গেলেও কল ব্যাক আর হয়নি। তো সেই রাতেই কাদুর পুলিশ ডিসাইড করে যে এই ফোন নাম্বারের লোকেশনটা আমরা বার করব। পুলিশ সেই মতন সেই নাম্বারের লোকেশনটা বার করে ফেলে এবং সেই লোকেশনটা ওই কদুরের থেকে প্রায় 4.5 ঘন্টা দূরে বেঙ্গালুরুর
রাজরাজেশ্বরী এরিয়াতে। তারিখ ভোরে যখন পুলিশ সেখানে পৌঁছায় তখন তারা জানতে পারে হর্ষিতা আগে থেকেই নিজেকে শেষ করে দিয়েছে। এবার দেখুন, এই কেসটা পুলিশ তদন্ত করতে এসে প্রথমে তো কবিতার ডেড বডি পায়, সেইখানে তারা সন্দেহ করে ডক্টর রেভেন্থকে। তারপর তারা দেখতে পায় ডক্টর রেভেন্থও নিজেকে শেষ করেছে। এইবার ডক্টর রেভেন্থের থেকে যে হর্ষিতার খোঁজ পায়, সেই হর্ষিতার ওখানে গিয়েও তারা দেখতে পায় যে হর্ষিতা আবার নিজেকে শেষ করে দিয়েছে অ্যান্ড লেটারে লিখেছে যে তার হাজব্যান্ড এই সমস্ত কিছুর জন্য দায়ী। আর পুলিশ ভাবে নিশ্চয়ই এই হর্ষিতার হাজব্যান্ড কোনো না কোনোভাবে এই 3টে কেসের সাথে জড়িত আছে। তাকে ওই রাজরাজেশ্বরী এলাকার যে পুলিশ আছে তারা তদন্ত করে, তার সাথে সাথে এই যে কদুরের পুলিশ আছে তারাও তদন্ত করে। তখন এই হর্ষিতার হাজব্যান্ড সুদর্শন, যে কিনা কেরালা সরকারি বাস কন্ডাক্টরের কাজ করে, সে ক্লিয়ারলি বলে যে স্যার, আমি কোনোভাবে কোনো ক্রাইম করিনি, আমার ওয়াইফ মরার আগেও আমাকে ফাঁসিয়ে রেখে গেছে, আমার ওয়াইফের সাথে আমার ঝগড়া হতো, সেই কথাটা একদমই ঠিক। কিন্তু কেন ঝগড়া হতো এই কথাটা কোনোদিনও কেউ জানতে চায়নি, আমিও সেই জিনিসটা কাউকে কোনোদিন বলিনি। আমার ওয়াইফ একটা ইললিগাল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়ে পড়েছে, আমি সেইখান থেকে তাকে বারবার বার করে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু সে কোনোদিনও বার হতেই চাইতো না। বলে যে আচ্ছা, আপনার ওয়াইফের কার সাথে অ্যাফেয়ার ছিল? তখন সুদর্শন বলে যে একজন ডাক্তারের সাথে। সেই ডাক্তারের নাম কি? পুলিশ এই কথাটা যখন জিজ্ঞাসা করে, সে বলে সেই ডাক্তারের নাম হচ্ছে ডক্টর রেভেন্থ এবং সে কদুর এরিয়াতে থাকে। দেন দুই পুলিশ থানার একে অপরের দিকে তাকাতে থাকে, তার কারণ তারা এতক্ষণ পর এই কেসের যতগুলো গিট আছে সেইগুলো ফাইনালি তারা মাইন্ডলি ওপেন করতে পেরেছে। এইবার পুলিশ এই সমস্ত কিছু তদন্তের পর পুলিশের একটা থিওরি আসে এবং সেই থিওরিতে কিছুটা এইরকমই ছিল যে সিসিটিভি ফুটেজে ক্লিয়ারলি দেখা গেছে ডক্টর রেভেন্থের যে বাড়ি আছে সেখানে ডক্টর রেভেন্থ 2:30টার সময় ঢুকেছে, তার খানিকক্ষণ পর 5টা এরকম নাগাদ সে তার বাচ্চাকে নিয়ে বেরিয়েছে। পার্কিং থেকে সে গাড়িটা বার করেছে, গাড়িটা বার করে সে নিজে পার্কিংয়ে এসছে, কিন্তু বাচ্চাকে গাড়ির মধ্যেই লক করে রেখে এসেছিল। 10-15 মিনিট পর সে আবার গাড়ির কাছে আসে, দেন চেম্বারে যায়, ঠিক 8:30টার সময় সে আবার ফেরত আসে। তার মানে কি, এই টাইমের মাঝেই সে কোনো একটা কর্মকাণ্ড ঘটিয়েছে। পুলিশ যতই থিওরি বানাক না কেন, পুলিশের কনফার্মেশনের দরকার ছিল এবং সেই কনফার্মেশন পাওয়ার জন্য এই ডক্টর রেভেন্থের যে ছোট্ট 5 বছরের বাচ্চা আছে তাকে নানানভাবে ভুলিয়ে ফাঁসলিয়ে কোশ্চেনিং করা শুরু করে। তাকে বলে যে তোমার বাবা কি সব দিনই তোমাকে আনতে যেত স্কুল থেকে? সে বলে যে না, আমার বাবা সেই দিনই আমাকে আনতে গেছিল, এছাড়া 99% দিন আমার মাই আমাকে আনতে যেত। আমি যখন বাড়ি এসে আমার বাবাকে জিজ্ঞাসা করি যে মা কোথায়, তখন সে বলে যে মা ওয়াশরুম গেছে, তার একটু টাইম লাগবে, সে একটু পরে আসবে, কিন্তু মা আর আসেনি। আমি বারবার বাবাকে বলার পর বাবা আমাকে একটু বকা দেয়। আমার বোনও ওইখানেই ছিল, বোন যখন কাজ ছিল তখন বাবা সেটাকে শান্ত করার ট্রাই করছিল। এরপর আমাকে অন্য ঘরে চলে যেতে পারে, তারপর আমি আর কিছুই দেখিনি। পুলিশের তদন্তে বা পুলিশের থিওরি এটা উঠে আসে যে ঠিক 2:30টার আগেই এই ডক্টর রেভেন্থ এই তার ওয়াইফের সাথে বেশ ঝামেলা করে। এই ঝামেলা করার পরেই তার ওয়াইফকে সে হাত বেঁধে দেয় এবং মুখের মধ্যে একটা কাপড় গুঁজে দেয় যাতে সে চিৎকার না করতে পারে, এবং এই সমস্ত কিছুই কিন্তু ওই 6 মাসের বাচ্চার সামনে ঘটছে। তারপর এই ডাক্তার 2টো অ্যানেস্থেশিয়ার ইঞ্জেকশন তার ওয়াইফকে দিয়ে দেয়, তার ওয়াইফ ঘুমিয়ে পড়ে। এরপরই সে সোজা চলে যায় তার বাচ্চাকে স্কুলে আনতে। সেখান থেকে বাচ্চাকে এনে তাকে অন্য একটা রুমে পাঠিয়ে সে রেস্ট নেয়, খাওয়া দাওয়া করে, তার বাচ্চাকেও খাওয়ায়। দেন গাড়ি করে সে চেম্বারের দিকে বেরোনোর জন্য প্রিপারেশন নেয়। গাড়িটাকে পার্কিং থেকে বার করে সে সোজা গাড়িতে তার বাচ্চাকে তোলে, তার বাচ্চাকে ওখানে বসতে বলে। এতক্ষণে সে কিন্তু টাইম পেয়ে তার ওয়াইফের গলায় একটা কাটও লাগিয়ে দিয়েছে।
তার শরীর থেকে প্রচুর রক্ত বেরিয়ে গেছে, তার মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে গেছে। তার ওয়াইফের বডিটা সে পার্কিং লটে যে ফ্লোর ম্যাট আছে তাতে পেঁচিয়ে রেখে দেয়, ঘরের মধ্যে যায়, ঘরের মধ্যে গিয়ে সোজাসুজি সমস্ত জিনিস লণ্ডভণ্ড করে। যত দামি জিনিস ছিল সেইগুলো সমস্ত কিছু সে নিয়ে একটা প্যাক করে। চেম্বারে যাওয়ার সময় একটা কুরিয়ার কোম্পানি থেকে সে ওই জিনিসগুলো হর্ষিতাকে মেইল করে দেয়। হর্ষিতার কাছে তার পরের দিনই এই প্রোডাক্টগুলো পৌঁছে যায়। পুলিশ সেই প্রোডাক্টগুলো হর্ষিতার বাড়ির থেকেও উদ্ধার করে। এই সমস্ত কিছু কর্মকাণ্ড করে ডাক্তারবাবু ভেবেছিল যে সে হয়তো বেঁচে যাবে, কিন্তু যখন পুলিশ 21 তারিখ তাকে থানাতে ডাকে, যখন সে মুখ ফসকেই বলতে পারেন, তার কারণ ডাক্তার টাইমিংয়ের ব্যাপারটা খুব ভালো করেই জানে যে ময়না তদন্তে টাইমিং খুব ভালো করেই বলা হবে, সেই ক্ষেত্রে তার নিজের বানানো একটা টাইমিং সে বলে ফেলে। কিন্তু বাড়ি এসে সে তার যে গার্লফ্রেন্ড ছিল হর্ষিতা, তাকে একাধিকবার এই জিনিসটা বলে যে আমি ধরা পড়ে যাব, এবং সেই ধরা পড়ার ভয়ে এবং মান সম্মান হানির ভয়েই সে পরের দিন থানায় না গিয়ে সোজা রেলগেটের কাছে যায় অ্যান্ড নিজেকে শেষ করে। এরপর হর্ষিতা যখন এই ডক্টর রেভেন্থকে ফোন করে বারবার, ডক্টর রেভেন্থ যখন সেই ফোনটা আর রিসিভ করেনি, তখন এই হর্ষিতাও নিজেকে শেষ করে দেয়। এদের যে অবৈধ সম্পর্ক হয়েছিল সেটাও অদ্ভুতভাবে হয়েছিল। এই যে হর্ষিতা আছে, সেই হর্ষিতা বেঙ্গালুরুতে থাকতো, তারও একটা হ্যাপি লাইফ ছিল, তারও সন্তান ছিল, কিন্তু কুদুরে তার একটা রিলেটিভ থাকতো। সেই রিলেটিভের বাড়িতে সে মাঝে মাঝেই যেত, কিন্তু প্রবলেমটা হচ্ছে এই কুদুরে গিয়ে একদিন তার দাঁতে প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে ডক্টর রেভেন্থের কাছে যায়। ডক্টর রেভেন্থ তার সাথে বেশ ভালো করে গল্প করে, তার ভালো ট্রিটমেন্ট করে, এবং সেইখান থেকে তাদের বন্ধুত্ব হয়ে যায়। ডক্টরের যে প্রেসক্রিপশন থাকে, সেই প্রেসক্রিপশনে তো অলরেডি নাম্বার দেওয়া থাকে, এবং সেইখানে এই হর্ষিতা কিন্তু ফোন করতে শুরু করে। তাদের মধ্যে প্রেম হয়, আরও অন্যান্য গভীর সম্পর্ক হয়। এই হর্ষিতা এবং যে ডক্টর রেভেন্থ আছে তারা একটা জিনিস ডিসাইড করে যে তাদের লাইফে তারা একসাথে থাকবে। এখানে সবথেকে বড় বাধা হচ্ছে সুদর্শন, হর্ষিতার হাজব্যান্ড, উল্টো দিকে ডক্টর রেভেন্থের ওয়াইফ কবিতা। এদের দুজনকে হাঁটাতে হবে। এবং ব্যাপারটা কি অদ্ভুত দেখুন, যেমন সুদর্শন তার ওয়াইফ হর্ষিতাকে বুঝিয়েছিল যে ওই সম্পর্কে থেকো না, ওটা তোমার জন্য খারাপ হবে, কিন্তু সে বুঝতে চায়নি। উল্টো দিকে ডক্টর রেভেন্থকে তার ওয়াইফ এই ব্যাপারটা যখন ধরা পড়ে তখন কিন্তু অনেকবার বুঝিয়েছিল যে এটা করো না, তোমার একটা লাইফ আছে, তোমার দুটো বাচ্চা আছে। ইভেন এইটা নিয়ে ডাক্তার কবিতা তার বাড়িতে অশান্তি করতো, সেটা পাড়া প্রতিবেশীও কম বেশি জানতো, কিন্তু তারা অত একটা ইন্টারফেয়ার করেনি। ইভেন ডাক্তার কবিতা এই ডাক্তার রেভেন্থের এই বাজে দোষের জন্য নিজেকে শেষ পর্যন্ত একবার করতে গেছিল। তো এই সমস্ত কিছুর পরেও এদের প্ল্যানটা কিন্তু কন্টিনিউ চলে এবং এদের সম্পর্কটাও কন্টিনিউ চলে। সেই মোতাবেকই ডক্টর রেভেন্থ কিন্তু প্ল্যান করে তার ওয়াইফকে সরিয়ে ফেলে, কিন্তু সরিয়ে ফেলার পরে সে বুঝতে পারে পুলিশের কাছে গিয়ে যে সে ধরা পড়ে গেছে, আজকাল পরশু তার ভান্ডা ফুটেই যাবে, তার সম্মানহানি হবেই। এই কারণে সে নিজেকে শেষ করে দেয়, এবং সেটা থেকে হর্ষিতাও শেষ করে দেয় নিজেকে। এবং এই জিনিসটা তারা যদি না করতো, পুলিশ যদি তৎপর না হতো, আমার মনে হয় এখানে আর একটা প্রাণ যেত, সেটা হচ্ছে সুদর্শনের। কিন্তু সেটা ভাগ্যের জোরে বেঁচে গেছে। বর্তমানে কবিতার যে দুটো বাচ্চা আছে তারা রেভেন্থের মায়ের কাছেই মানুষ হচ্ছে, এবং কবিতার যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলি এই রেভেন্থের মাকে প্রচণ্ডভাবেই এই ক্ষেত্রে সাপোর্ট করছে, এবং তারা দেখা সাক্ষাৎও করে। ফ্যামিলি টু ফ্যামিলি কোনো ঝামেলা নেই, এইখানে তারা সমস্ত কিছু মিটিয়ে নিয়েছে। কিন্তু এই কেসটাতে অদ্ভুত একটা ব্যাপার আছে, পুলিশ জানে কে মেরেছে, কিসের জন্য মেরেছে, কারা কারা অভিযুক্ত আছে, কি মোটিভ আছে, কিন্তু এই ক্ষেত্রে তারা শাস্তি কিন্তু কাউকেই দিতে পারেনি। যারা ক্রাইম করেছে তারা নিজেরাই নিজেদেরকে অ্যাকচুয়ালি শাস্তি দিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের একটা বেশ কনফিউজিং ঘটনা, যেইখানে পুলিশ কাউকেই আর সাজা দিতে পারেনি। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ইনসিডেন্ট যদি আপনাদের শুনতে ভালো লাগে ইন স্টোরি ফর্ম্যাট, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আজকের ঘটনা ভালো লাগবে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।